বন্ধুরা, পিওকেতে হঠাৎ এমন কি বদলে গেল যে ভারতের শত্রুরা আজ নিজেরাই পাকিস্তানি বাহিনীর রক্তের পিয়াসী হয়ে উঠেছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই ভিডিওগুলোর সত্যতা কি, যেখানে পিওকের নারী ও সাধারণ মানুষ হাতজোড় করে ভারতীয় সেনাবাহিনীকে মুজফ্ফরাবাদে ঢোকার আকুতি জানাচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনী পিওকের জঙ্গল ও হাসপাতালের ভেতরে এমন কোন কালো সত্য লুকিয়ে রাখছে, যার ভয়ে তারা নিজেদের নাগরিকের লাশ পর্যন্ত গুম করে দিচ্ছে। পর্দার আড়ালে আসল কোন রক্ত খেলা চলছে, যে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত এই মুহূর্তে তোলপাড় সৃষ্টি করেছে। যখন পিওকে থেকে হুঙ্কার ওঠে যে আমাদের মধ্যে যদি একজন মানুষও বেঁচে থাকে তবে মুজফ্ফরাবাদে আমাদেরই দখলে থাকবে, তখন এদিকে আবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার করে দেন যে এখন যা কথা হবে তা কেবল পিওকে নিয়ে হবে। দিল্লিতে বসে পিওকে ভারতের সাথে যুক্ত করার সেই গোপন পরিকল্পনা কি সক্রিয় হয়ে গেছে, যার আভাস পেতেই শাহবাজের সরকার কেঁপে উঠেছে। পাকিস্তানের হাত থেকে কাশ্মীর এখন চিরতরে পিছলে গেছে। আমাদের জমি আমাদের শাসন, এই স্লোগান এখন থেকে সেই আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে, যা পাকিস্তানি সেনাবাহিনীর কোনো গুলি থামাতে পারবে না। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো আগামী 72 ঘন্টার মধ্যে কি এমন পিওকের মানচিত্র চিরতলে বদলে যেতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আপনি যে সত্যটি দেখতে চলেছেন তা আপনার চোখ কপালে তুলে দেবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকের ভেতরে এখন আর শুধু বিদ্রোহ নয়, বরং পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়েছে। প্রায় 1 মাস ধরে পাকিস্তানি সেনা ও সরকারের বিরুদ্ধে যে ক্ষোভের আগুন জ্বলছিল, তা এখন এমন এক দাবানলের রূপ নিয়েছে যা পাকিস্তানের অস্তিত্বকে জ্বালিয়ে ছাই করে দেবে। তো বন্ধুরা, পিওকের ভেতরে প্রতিবাদের নেতৃত্বে দেওয়া জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি অর্থাৎ জেএসি এখন আরপারের মেজাজে রয়েছে। জেএসি নেতা সর্দার আমান খান সেই মুজফ্ফরাবাদের মার্চে ঘোষণা করে দিয়েছিল, যা পাকিস্তানি আর্মি চিফ জেনারেল আসিফ মুনিরের রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। আমান খান খোলাখুলি পাকিস্তানি সেনা আর সেখানকার পুতুল রাজনীতিদের হুঁশিয়ারি দিয়ে বলেছিল যে আমাদের জমিতে এখন আমাদের শাসন চলবে, তোমাদের লুকানোর জন্য কাশ্মীর হাউসে আর কোনো জায়গা অবশিষ্ট নেই। এটি কোনো সাধারণ রাজনীতি প্রতিবাদ নয়, এটি পাকিস্তানের ইতিহাসে সেই টার্নিং পয়েন্ট, যেখানে পুরো একটা জনগোষ্ঠী নিজেদের দখলদারের বিরুদ্ধে অস্ত্র আর পাথর নিয়ে রাজপথে নেমে এসেছে। কিন্তু বন্ধুরা, এই পুরো বিদ্রোহ এমন এক মোড়ে এসেছে যা বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে। রাওয়ালপিন্ডি ও মুজফ্ফরাবাদের রাজপথে পাকিস্তানি রেঞ্জার্স আর সেনাবাহিনী নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। জেএসসির মতে কেবল সোম ও মঙ্গলবার অর্থাৎ 48 ঘন্টার মধ্যে 30 জনেরও বেশি আন্দোলনকারীকে হত্যা করেছে। নিহত ও আহতের মধ্যে শুধু সাধারণ নাগরিকরা নেই। ওসিয়ান রিপোর্ট আর মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্য থেকে এক অত্যন্ত চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এই অন্ধাধুন্ধ গুলিবর্ষণের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এসএসজি কমান্ডো ফারুক সুদান গুরুতর আহত হয়েছে। এটি সেই ফারুক সুদান যার বিরুদ্ধে বছরের পর বছর ধরে জম্মু আর কাশ্মীরে ভারতের বিরুদ্ধে হামলার জন্য সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। বন্ধুরা, একটু এই কৌশলটা পরিবর্তন ভালো করে লক্ষ্য করুন বা বুঝুন। যে ফৌজ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী আর কমান্ডোদের লালন পালন করত, আজ সেই ফৌজই নিজের পোশাক ঘটিগুলোর ওপর গুলি চালাতে শুরু করেছে। যখন কোনো সেনাবাহিনী নিজেদের লালিত সন্ত্রাসী আর স্ট্র্যাটেজিক অ্যাসেটদের মারতে শুরু করে না, তখনই বুঝে নেবেন তাদের সিস্টেম পুরোপুরি ধসে পড়েছে, নয়তো বিগড়ে গেছে। আর বন্ধুরা, রাওয়ালপিন্ডির এই যে জেনারেল এখন নিজেদের শেষ পরিণতি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা ছিল, যেটা এখন হতে চলেছে। বন্ধুরা, পাকিস্তানের এই যে সেনাবাহিনীর ভেতরে এই মুহূর্তে চরম আতঙ্ক বেড়ে গেছে বা এতটাই পর্যায়ে চলে গেছে যে তারা রাতারাতি নিহত আন্দোলনকারীদের লাশ পর্যন্ত গুম করে দিচ্ছে। জেএসসির মুখপাত্ররা প্রকাশ্যে অভিযোগ করেছে, পাকিস্তানের সেনা হাসপাতাল ও রাস্তা থেকে লাশ তুলে নিয়ে যাচ্ছে যাতে নিহতের সঠিক সংখ্যা বিশ্ব জানতে না পারে। পাকিস্তানের 1971 সালে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যখন পূর্ব পাকিস্তানে চালানো গণহত্যা বাংলাদেশ জন্ম দিয়েছিল। আজ ঠিক এই একই পরিস্থিতি পিওকের ভেতরে তৈরি হয়েছে। তবে আজকের যুগ 1971 সালে নয়, আজ সবার হাতে স্মার্টফোন রয়েছে। পিওকে থেকে এমন ডজন ডজন ভিডিও সামনে এসছে, সেখানকার সরকারি, নারী, বয়স্ক, এমনকি বৃদ্ধদের, যুবকরা স্পষ্ট ভাষায় বলছে আমাদের কাশ্মীরে রক্তে ভেসে যাচ্ছে, পাকিস্তানি ফৌজ আমাদের ওপর গণহত্যা চালাচ্ছে এবং আমরা ভারতীয় সেনার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে তারা যেন নিয়ন্ত্রণ রেখা মানে এলওসি পার হয়ে আমাদের রক্ষা করে। আর এটি অত্যন্ত একটি বড় মানসিকতার পরিবর্তন। তো বন্ধুরা, দশকের পর দশক ধরে যে জনগোষ্ঠীকে ব্রেন ওয়াশ করে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছিল, আজ সেই একই জনগোষ্ঠী ভারতে তাদের একমাত্র ত্রাণকর্তা মনে করছে। এই রক্তক্ষয়ী খেলার প্রতিধ্বনি কেবল মুজফ্ফরাবাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব সোজা ইউরোপ পর্যন্ত পৌঁছে গেছে। ব্রিটেনের বার্মিংহাম পাকিস্তানের কনসুলেটের বাইরে যা ঘটছে
তা পুরো বিশ্বের সামনে পাকিস্তান উন্মোচিত করে দিয়েছে। ব্রিটিশ কাশ্মীররা পাকিস্তানের কনসুলেটের সামনে জুতো ও চপ্পলের স্তূপ বানিয়ে দিয়েছে। রাওয়ালকোটে হত্যার প্রতিবাদে হাজার হাজার কাশ্মীর পাকিস্তান বিরোধী স্লোগান দিতে রাজপথে নেমেছে। আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের এমন পরিণতি আগে কখনো হয়নি। পাকিস্তান বিশ্বজুড়ে কাশ্মীরের নামে যে ভিকটিম কার্ড খেলতো, আজ সেই কাশ্মীরের মানুষই পাকিস্তানের মুখে জুতো মারছে। এবার বন্ধুরা, এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী আর এর সাথে সবচেয়ে স্ট্র্যাটেজিক অংশটিকে ডিকোড করা যাক, যা সরাসরি নয়াদিল্লির সাথে যুক্ত। একদিকে যখন পিওকে জ্বলছে, অন্যদিকে ভারত সরকার অত্যন্ত নিখুঁত আর তীক্ষ্ণ এক কূটনৈতিক চাল খেলছে। বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সেই বক্তব্য কোনো রাজনৈতিক ফাঁকা বলেছিল না, বরং তা ছিল এক সুচিন্তিত ভূরাজনৈতিক টাইম। যখন পিওকের জনগণ রাজপথে পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক তখনই রাজনাথ সিং বলে দিল, ভারতের অবস্থান পরিষ্কার। এখন পাকিস্তানের সাথে যদি কোনো আলোচনা হয়, তবে তা কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই হবে, কারণ তা ভারতের কাছে একটা অবিচ্ছেদ্য অংশ। তার উপর আবার পাকিস্তানের দখল সম্পূর্ণ বেআইনি। এর পাশাপাশি বন্ধুরা, তিনি ভারতীয় সেনাকে মুক্ত হস্তে দেওয়ার কথা আবারও পুনর্ব্যক্ত করেছে। তাই তো বন্ধুরা, এই বক্তব্যটিকে ইসলামাবাদের ভূমিকম্প এনে দিয়েছে, যার ফলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পর্যন্ত ছটফট করে উঠেছে। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ করে জারি করে জানিয়েছেন যে রাজনাথ সিংয়ের বক্তব্যকে উস্কানিমূলক আর আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। খাজা আসিফ তো প্রায় কেঁদে কেঁদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবগুলো দোহাই দেওয়া শুরু করেছে। কিন্তু বন্ধুরা, এর ভিতরেই তো এক বিরাট গোপন স্তর রয়েছে, যা সাধারণ নিউজ চ্যানেলগুলো মিস করে যায়। কেননা পাকিস্তান এই ইউএন রেজলিউশনের কথা বলে না। সেই প্রস্তাবে একদম প্রথম শর্ত হলো পাকিস্তান পিওকে থেকে তাদের সেনাবাহিনী আর নিজ নাগরিকদের পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। পাকিস্তান আজ পর্যন্ত সেই প্রথম পদক্ষেপটাই নেয়নি। আর যখন যখন ভারতের কূটনৈতিক, অর্থনৈতিক আর সামরিক দিক থেকে বিশ্বের শীর্ষ পরাশক্তিগুলোর সারিতে বসে আছে, তখন পাকিস্তানের জাতিসংঘের কথা মনে পড়েছে। মোদী সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট, ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অপপ্রচারের দিন শেষ হয়ে গেছে। আগে ভারত বিশ্বকে বোঝাতো যে জম্মু ও কাশ্মীর আমাদের, আজ ভারত বিশ্বকে বলেছে যে পিওকে আমাদের ও আমরা তা নিয়েই ছাড়ব। তো বন্ধুরা, পিওকের জনগণ আজ ভারতের জম্মু ও কাশ্মীরের দিকে তাকিয়ে দেখছে। একপাশে যখন শ্রীনগর, যেখানে G20 সম্মেলন হচ্ছে, স্মার্ট সিটি প্রজেক্ট চলছে, লাখ লাখ পর্যটক আসছে, বিপুল বৈদেশিক বিনিয়োগ আসছে, আর অন্যদিকে মুজাফফরাবাদ, যেখানে আটার জন্য গুলি চলছে, বিদ্যুতের দাম বাড়িয়ে লুটপাট চালানো হচ্ছে, নিজেদের অধিকার চাইলে পাকিস্তানি সেনার বুকের ভেতরে গুলি চালিয়ে দিচ্ছে। পিওকের মানুষ বুঝে গেছে পাকিস্তান নামক এই ব্যর্থ রাষ্ট্রের সাথে কোনো ভবিষ্যৎ নেই। এখন বন্ধুরা, ভারত কোনো তাড়াহুড়ো করছে না। ভারতের স্ট্র্যাটেজিক ভাবনা হলো, শত্রু যখন নিজের কুয়োর ভেতরে লাফ দিচ্ছে, তখন তাকে থামানোর কোনো প্রয়োজন নেই। পাকিস্তান নিজেই নিজের হাতে পিওকের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। জেএসসির মুজফ্ফরাবাদ মার্চ যদি সফল হয় আর সেখানে বেসামরিক সরকার পড়ে যায়, তবে পাকিস্তানের কাছে কেবল মার্শাল ল জারি করা ছাড়া আর কোনো পথই থাকবে না, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাকে পুরোপুরি কালো তালিকাভুক্ত করে দেবে। তো বন্ধুরা, এই পুরো ভূ রাজনৈতিক যুদ্ধে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।